ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্বামীজির কথাই স্মরণ মনন করব। গতকাল গেছে স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব তিথি। আগামীকাল জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই এই দুই পবিত্র পুণ্য লগ্নের সন্ধিক্ষণে আজকে আমরা হরিপদ মিত্রের স্মৃতিচারণায় স্বামী বিবেকানন্দের অনুধ্যানের মধ্যে দিয়েই আজকের পর্বটি নিবেদন করব। আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখা যে সৎকথায় প্রতিদিনের মনন 1000তম পর্ব অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। সেই 1000তম পর্ব একটি ব্রত হিসাবে নেওয়া হয়েছিল। সেটিকে উদযাপন করার জন্য আগামী 26শে জানুয়ারি 2026 বরানগর মাতৃস্মৃতি মন্দিরে একটি মহতী সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলন। এবং এই সম্মেলনের প্রবেশপত্র খুব সীমিত, মাত্র 200 টাকায় সীমিত সংখ্যক প্রবেশপত্র রয়েছে। আপনারা অনলাইনে 9474035775 এই ফোন নাম্বারে গুগল পে করে বা কিউআর কোড স্ক্যান করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। এবং একটু ভিন্ন আঙ্গিকে অভিভাবক অভিভাবিকারা এবং শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগীরা সকলেই এই সম্মেলনে যোগদান করতে পারেন। এবং এই সম্মেলন করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রার্থনা করছি। যে কোনোভাবেই আপনারা এই সম্মেলনে সহযোগিতা করতে পারেন। এবং ওই সম্মেলনের মাধ্যমে একটি মহতী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হবে। আপনারা সেই কর্মসূচিতেও আমাদের সঙ্গে থাকবেন, এইটুকু নিবেদন জানিয়ে আজকে আমরা স্বামীজির কথা স্মরণ করব। আমাদের হাওড়ায় স্বামীজি স্পোর্টিং ক্লাবে আজকে ভক্ত সম্মেলন। সেই ভক্ত সম্মেলনে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরা এবং গৃহস্থ বক্তারাও উপস্থিত থাকবেন। আপনারা প্রত্যেকে সেখানেও প্রবেশপত্র সংগ্রহ করে আসতে পারেন। সন্ধ্যায় শালবনী অ্যাপার্টমেন্টে স্বামী বিবেকানন্দের জন্মদিনের প্রাকলগ্নে স্বামীজির কথা স্মরণ মনন। এবং ধনিয়াখালী শ্রীরামকৃষ্ণ সংঘেও আজকে ভক্ত সম্মেলন। সারাদিনই ঠাকুরমা স্বামীজির চর্চায় আমরা নিয়োজিত থাকব। হরিপদ মিত্র তার স্মৃতিচারণায় বলছেন, বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার, তিনি বলছেন যে একদিন কথা প্রসঙ্গে চার্লস ডিকেন্সের পিকুইক পেপার্স থেকে স্বামীজি 2-3 পাতা মুখস্থ বললেন। হরিপদ মিত্র নিজেও এই বই অনেকবার পড়েছেন, তাই তিনি বুঝতে পারলেন বইয়ের কোন জায়গা থেকে স্বামীজি আবৃত্তি করলেন। শুনে তার বিশেষ আশ্চর্য বোধ হল। হরিপদ মিত্র ভাবলেন, সন্ন্যাসী হয়েও সামাজিক বই থেকে কি করে এতটা মুখস্থ করলেন? আগে বোধহয় অনেকবার পড়েছেন। তাই প্রশ্ন করাতে স্বামীজি বললেন, 2 বার পড়েছি, একবার স্কুলে পড়ার সময় ও আজ 5-6 মাস হলো আর একবার। অবাক হলেন হরিপদ মিত্র। জিজ্ঞাসা করলেন, কেমন করে মনে থাকে? আমাদের কেন থাকে না? স্বামীজি বললেন, একান্ত মনে পড়া চাই। খাদ্যের সারভাগ থেকে তৈরি রেতের অপচয় না করে আবার তা অ্যাসিমিলেট বা অঙ্গীভূত করা চাই। অর্থাৎ কনসেন্ট্রেশন অব মাইন্ডের কথা স্বামীজি বলছেন। আর একদিন দুপুরে স্বামীজি একাকী বিছানায় শুয়ে একখানি বই পড়ছিলেন। হরিপদ মিত্র অন্য ঘরে ছিলেন। হঠাৎ এমন সজোরে স্বামীজি হেসে উঠলেন যে সেই হাসির কারণ হয়তো কোনো বিশেষ আছে ভেবে তার দরজার কাছে গিয়ে দাঁড়ালেন হরিপদ মিত্র। দেখলেন বিশেষ কিছুই হয়নি, তিনি যেমন বই পড়ছিলেন তেমনিই পড়ছেন। প্রায় 15 মিনিট হরিপদ মিত্র দাঁড়িয়ে রইলেন, তবুও স্বামীজি তাকে দেখতে পেলেন না। বই ছাড়া তার অন্য কোনো দিকে মন নেই। পরে তাকে ভেতরে আসতে বললেন এবং কতক্ষণ দাঁড়িয়ে আছি শুনে
বলেছিলেন, যখন যে কাজ করতে হয় তখন তা এক মনে, এক প্রাণে, সমস্ত ক্ষমতার সঙ্গে করতে হয়। গাজীপুরের পওহারী বাবা ধ্যান জপ পুজো পাঠ যেমন এক মনে করতেন, তার পিতলের ঘটিটি মাজাও ঠিক তেমনি এক মনেই করতেন। এমন মাজতেন যে সোনার মতন দেখাতো। একসময় এই হরিপদ মিত্র জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, চুরি করা পাপ কেন? সব ধর্মে চুরি করতে নিষেধ করে কেন? স্বামীজি বলছেন, আমার মনে হয় এটা আমাদের, ওটা অন্যের ইত্যাদি মনে করা কেবলমাত্র কল্পনা। কই আমাকে না জানিয়ে আমার আত্মীয় বন্ধু কেউ কোনো জিনিস ব্যবহার করলে তো চুরি করা হয় না। তারপর পশু পাখি আমাদের কোনো জিনিস নষ্ট করলে তাকেও তো আমরা চুরি করা বলি না। হরিপদ মিত্র এই কথা বলছেন। তখন স্বামীজি বললেন, অবশ্য সর্ব অবস্থায় সকল সময় মন্দ এবং পাপ বলে গণ্য হতে পারে এমন কোনো জিনিস বা কাজ নেই। আবার অবস্থা ভেদে প্রত্যেক জিনিসই মন্দ এবং প্রত্যেক কাজই পাপ বলে গণ্য হতে পারে। তবে যাতে অন্য কারোর কোনো প্রকার কষ্ট উপস্থিত হয় এবং যা করলে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কোনো রকম দুর্বলতা আসে, সেই রকম কাজ করবে না, সেটাই পাপ এবং তার উল্টোটাই পুণ্য। স্বামীজি অনেক সময় ঠাট্টা বিদ্রুপের মধ্যে দিয়েও বিশেষ শিক্ষা দিতেন। তিনি গুরু হলেও তার কাছে বসে থাকা মাস্টারের কাছে বসে থাকার মতন ছিল না। খুব রঙ্গরস চলছে, বালকের মতন হাসতে হাসতে ঠাট্টার চলে কতই কথা বলছেন, সকলকে হাসাচ্ছেন। আবার গম্ভীরভাবে জটিল প্রশ্নের ব্যাখ্যাও এমনভাবে শুরু করতেন যে সকলে অবাক হয়ে যেত। কোনো এক সময় এক সম্ভ্রান্ত ধনীর একমাত্র সন্তান ইউনিভার্সিটির পরীক্ষা এড়াবে বলে যখন ঘন ঘন স্বামীজির কাছে আসতে লাগলো এবং সাধু হবে এই ভাব প্রকাশ করতে লাগলো, সে ছিল হরিপদ মিত্রের বন্ধুর ছেলে। হরিপদ মিত্র স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, ওই ছেলেটি আপনার কাছে কি মতলবে এত বেশি বেশি আসে? ওকে কি সন্ন্যাসী হতে বলবেন? ওর বাপ আমার বন্ধু। স্বামীজি বললেন, ওর পরীক্ষা কাছে, পরীক্ষা দেবার ভয়ে সাধু হওয়ার ইচ্ছা। আমি ওকে বলেছি, MA পাশ করে সাধু হতে এসো। MA পাশ করা বরং সোজা, সাধু হওয়া তার চেয়েও কঠিন। স্বামীজি যতদিন হরিপদবাবুর বাড়িতে ছিলেন, প্রত্যেক সন্ধ্যায় তাঁর কথা শুনতে যেন সভা বসে যেত, এত বেশি লোক সমাগম হতো। এবং ওই সময় একদিন হরিপদ মিত্রের বাসায় একটা চন্দন গাছের তলায় তাকিয়ায় ঠেস দিয়ে বসে বসে স্বামীজি যে কথা বলেছিলেন তা জন্ম জন্মান্তরেও হরিপদবাবু ভুলতে পারেননি। হরিপদবাবুর স্ত্রীর কিছুকাল আগে ইচ্ছা হয়েছিল গুরুর কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করার। হরিপদবাবুর তাতে আপত্তি ছিল না, তবে তিনি তাকে বলেছিলেন, এমন লোককে গুরু করো যাকে আমিও ভক্তি করতে পারি। গুরু বাড়ি ঢুকলেই যদি আমার ভাবান্তর হয়, তাহলে তোমার কিছুই আনন্দ বা উপকার হবে না। কোনো সৎপুরুষকে যদি গুরুরূপে পাই, তাহলে দুজনেই মন্ত্র নেব, না হলে নয়। স্ত্রীও সেই কথা মেনে নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ আশায় যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন হরিপদবাবু স্ত্রীকে যে এই সন্ন্যাসী যদি তোমার গুরু হন, তাহলে তুমি কি শিষ্যা হতে ইচ্ছা করো? সেও বলেছিলেন, উনি কি গুরু হবেন? হলে তো আমরা কৃতার্থ হই। স্বামীজিকে একদিন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিলেন হরিপদ বাবু, স্বামীজি আমার একটা প্রার্থনা পূর্ণ করবেন? স্বামীজি আদেশ করলে যখন দীক্ষা দেওয়ার জন্য হরিপদবাবু বলেছিলেন, তখন স্বামীজি বললেন, গৃহস্থের পক্ষে গৃহস্থ গুরুই ভালো। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের সমস্ত ভার গ্রহণ করতে হয়। তাছাড়া দীক্ষার আগে গুরুর সঙ্গে শিষ্যের অন্তত 3 বার দেখা হওয়া দরকার। এইসব নানান কথা বলে তিনি নিরস্ত করার চেষ্টা করলেন, কিন্তু অবশেষে যখন কোনো রকমেই এরা রাজি হলেন না, তখন 25শে অক্টোবর 1892 খ্রিস্টাব্দে হরিপদ মিত্র এবং তাঁর স্ত্রীর দীক্ষা হয়েছিল। এবং তখন তাদের ইচ্ছা হয়েছিল যে একটা ফটো তুলে নেওয়ার জন্য। তিনি রাজি হননি। অবশেষে বাদানুবাদের পর 28 তারিখে ফটো তোলাতে সম্মত হন এবং ফটো নেওয়া হয়েছিল। এই হরিপদ মিত্র স্বাস্থ্যের জন্য অনেক ওষুধ খেতেন। সে কথা জানতে পেরে স্বামীজি বলেছিলেন, যখন দেখবে কোনো রোগ এত প্রবল হয়েছে যে শয্যাশায়ী করেছে আর উঠবার শক্তি নেই, তখনই ওষুধ খাবে, নতুবা নয়। নার্ভাস
ডেবিলিটি প্রভৃতি রোগের 90% কাল্পনিক। ওইসব রোগের হাত থেকে ডাক্তারেরা যত লোককে বাঁচান তার চাইতে বেশি লোককে মারেন। আর ওই রকম সর্বদা রোগ করেই বা কী হবে? যতদিন বাঁচো আনন্দে কাটাও। তবে যে আনন্দে একবার সন্তাপ এসেছে তা আর করো না। তোমার আমার মতন দু একটা মরলে পৃথিবীও নিজের কেন্দ্র থেকে দূরে যাবে না, বা জগতেরও কোনো বিষয়ের কোনো কিছু ব্যাঘাত হবে না। এই সময় হরিপদবাবুর অনেক কারণে অফিসের ওপরওয়ালাদের সাথে বড় বনিবনা হতো না। তারা সামান্য কিছু বললেই হরিপদবাবুর মাথা গরম হতো, এবং ভালো চাকরি পেয়েও একদিনের জন্য হরিপদ মিত্র সুখী হননি। স্বামীজিকে এই কথা জানাতে স্বামীজি বলেছিলেন, কিসের জন্য চাকরি করছো? বেতনের জন্যে তো। বেতন তো মাসে মাসে ঠিক পাচ্ছ, তবে কেন মনে কষ্ট পাও? আর ইচ্ছা হলেই যখন চাকরি ছেড়ে দিতে পারো, কেউ বেঁধে রাখেনি, তখন বিষম বন্ধনে পড়েছি ভেবে দুঃখের সংসারে আরও দুঃখ বাড়াও কেন? আর একটা কথা বলো দেখি, যার জন্য বেতন পাচ্ছ অফিসের সেই কাজগুলো করে দেওয়া ছাড়া তোমার ওপরওয়ালা সাহেবদের সন্তুষ্ট করবার জন্য কখনো কিছু করেছ কি? কখনো সেজন্য চেষ্টা করনি, অথচ তারা তোমার ওপর সন্তুষ্ট নয় বলে তাদের ওপর বিরক্ত। এটা কি বুদ্ধিমানের কাজ? যেন অন্যের প্রতি আমাদের যে ভাব সেটাই কাজে প্রকাশ পায়, আর প্রকাশ না করলেও তাদের ভিতরে আমাদের প্রতি ঠিক সেই ভাবের উদয় হয়। আমাদের ভিতরকার ছবি আমরা জগতে প্রকাশিত দেখি। আপ ভালা তো জগৎ ভালা, এ কথা যে কতদূর সত্য কেউই জানে না। আজ থেকে মন্দটি দেখা একেবারে ছেড়ে দিতে চেষ্টা করো। দেখবে যে পরিমাণে তুমি তা করতে পারবে, সেই পরিমাণে তাদের ভেতরের ভাব এবং কাজও বদলে গেছে। এবং সেদিন থেকেই হরিপদ মিত্রের ওষুধ খাওয়ার বাতিক দূর হলো, এবং অন্যের ওপর দোষ দৃষ্টি ত্যাগ করার চেষ্টা করায় জীবনের একটা নতুন পাহাড় বা নতুন পৃষ্ঠা খুলে গিয়েছিল। স্বামীজির কাছে ভালো কি মন্দ কি এই প্রশ্ন করায় স্বামীজি জিজ্ঞেস বলেছিলেন, লক্ষ্যে পৌঁছানোর পথে যা সহায়ক তাকেই ভালো, আর যা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাকেই আমরা মন্দ বলে জানি। আর একদিন জিজ্ঞেস করেছিলেন কথা প্রসঙ্গে হরিপদ মিত্র যে, স্বামীজি দেখছি ধর্ম ঠিক ঠিক বুঝতে হলে অনেক লেখাপড়া জানা দরকার। স্বামীজি বলেছিলেন, নিজে ধর্ম বোঝবার জন্য লেখাপড়ার দরকার নেই, কিন্তু অন্যকে বোঝাতে হলে প্রয়োজন আছে। পরমহংস রামকৃষ্ণদেব সই করতেন রামকেষ্ট বলে, কিন্তু ধর্মের সারতত্ত্ব তাঁর মতন কে বুঝেছিল? হরিপদবাবুদের মতন আমাদেরও সকলেরই বিশ্বাস, হরিপদবাবুও সেই বিশ্বাস করতেন যে সন্ন্যাসীরা কখনোই গোল গোল হাসি খুশি হন না। একদিন হাসতে হাসতে তাঁর দিকে কটাক্ষ করে এই কথায় বলায় স্বামীজি উত্তর দিয়েছিলেন, এটাই আমার ফেমিন ইন্স্যুরেন্স ফান্ড। যদি 5-7 দিন খেতে না পাই তবু আমার চর্বি আমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু তোমরা একদিন না খেলেই সব অন্ধকার দেখবে। আর যে ধর্ম মানুষকে সুখী করে না তা বাস্তবিক ধর্মই নয়, ডিসপেপসিয়া প্রসূত রোগ বিশেষ বলে জেনো। স্বামীজি সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন। একদিন একটা গান আরম্ভও করেছিলেন এবং অনেক গল্প করতেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বারবার অনন্ত সম্পর্কে বলতেন, দেয়ার ক্যান বি নো টু ইনফাইনাইটস। একই সঙ্গে দুটো অনন্ত হতে পারে না। আমি সময় অনন্ত ও আকাশ অনন্ত। এই কথা বলাতে, অর্থাৎ হরিপদ মিত্র যখন এটি বলছেন, তখন স্বামীজি বলেছিলেন, আকাশ অনন্ত এটা বুঝলাম, কিন্তু সময় অনন্ত এটা বুঝলাম না। যা হোক, একটা পদার্থ অনন্ত এ কথা বুঝি, কিন্তু দুটো জিনিস অনন্ত হলে কোনটা কোথায় থাকে? আরও একটু এগো, দেখবে সময়ও যা আকাশও তাই। আরও এগোলে বুঝবে সব পদার্থই অনন্ত। সেই সব অনন্ত পদার্থ মূলে এক, সেখানে দুই নেই। লঙ্কা, মরিচ যে প্রভৃতি ঝাল এবং ঝাঁঝালো জিনিস স্বামীজির খুব প্রিয় ছিল। তার কারণ জিজ্ঞাসা করায় স্বামীজি উত্তর দিয়েছিলেন, পরিব্রাজক অবস্থায় সন্ন্যাসীদের দেশ বিদেশের নানান রকম দূষিত জল পান করতে হয়, তাতে শরীর খারাপ করে।
এই দোষ কাটানোর জন্যই তাদের মধ্যে অনেকেই গাঁজা চরস প্রভৃতি খেয়ে থাকেন। আমি তাই এত লঙ্কা খাই। এই হরিপদ মিত্রই একদিন বলেছিলেন যে, স্বামীজি, আমার বিদ্যাপতির দৌড় তো আপনি সবই বুঝতে পাচ্ছেন, এখন আমার কি করা কর্তব্য আপনি বলে দিন। স্বামীজি উত্তরে বলেছিলেন, প্রথমে মনটাকে বশে আনতে চেষ্টা করো, তা যে উপায়ই হোক, পরে সব আপনিই হবে। আর জ্ঞান, অদ্বৈত জ্ঞান ভারী কঠিন, জেনে রাখো ওইটাই মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। কিন্তু এই চরম লক্ষ্যে পৌঁছানোর আগে অনেক চেষ্টা এবং আয়োজনের প্রয়োজন। সাধু সঙ্গ ও যথার্থ বৈরাগ্য ছাড়া তা অনুভবের অন্য কোনো উপায় নেই। নমস্কার, ধন্যবাদ। এবং সেই জন্যেই কিন্তু এই যে স্বামীজির কথা, সাধু সঙ্গ আমাদের এই সৎকথায় প্রতিদিনের মনন, সেই সাধু সঙ্গেরই প্রয়াস। আর বৈরাগ্য, এই যে দূরে দূরে আমরা যাচ্ছি সেবামূলক কর্মকাণ্ডে, আমরা স্বামীজির জন্মতিথি এবং স্বামীজির জন্মদিন, ওই গভীর রাত্রে পথের ধারে শুয়ে থাকা মানুষগুলোকে যখন কম্বল দিতে যাই, তখন এক অনন্য অনুভূতি হয়। তাদের চোখ দিয়ে সত্যিকারের ভারতবর্ষকে চেনা যায়। আমার বারবার শিহরণ জাগে যে ওই শীতের রাত্রে রেল লাইনের ধারে, ঝুপড়ির পাশে কিংবা চৌমাথার ক্রসিংয়ে, বড় বড় জায়গায় যে সমস্ত মানুষ রাস্তায় শুয়ে থাকেন, তাদের কাউকে কাউকে যখন একটার জায়গায় দুটি কম্বল দিতে গেছি, তখন তারা বলে উঠেছেন, ওরে আমার তো আছে, যার নেই তাকে দে। চোখে জল পড়েছে। আমরা যারা শিক্ষিত মানুষ অনেক সময় একটা থাকলেও দুটোর লোভে এগিয়ে যাই। স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষকে দেখেছিলেন, সেই ভারতবর্ষের মানুষ 2026-এ দাঁড়িয়েও শীতের অন্ধকারে একটা কম্বল থাকলে দ্বিতীয় কম্বল চায় না। অন্যের কথা বলে, অন্যকে ভাবতে শেখায়, অন্যের দুঃখ যন্ত্রণা মুছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আঙুল দিয়ে বলে, তোরা সভ্য শিক্ষিত, কিন্তু সেই অর্থে শিক্ষিত নয় যেখানে তোদের চেতনার বিকাশ নেই। আমাদের একটা আছে, তাই প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন সেখানে সেবা কর। আমরা স্বামীজির কাছে সেই প্রার্থনা করি, আমাদের দৃষ্টি যেন খুলে যায় এবং এই অনুভব শিহরণের মধ্যে দিয়ে আমরা যেন সেই বৈরাগ্যের পথে এগিয়ে যেতে পারি, অনুভব করতে পারি ওই অদ্বৈত জ্ঞান যেটি স্বামীজি বলেছিলেন। আমরা স্বামীজির কাছে সেই প্রার্থনা করব। আরও অনুভবের কথা 11 তারিখ রাত্রে, 12 তারিখ রাত্রের পর 13 তারিখের সৎকথায় অনুধ্যান বা 14 তারিখে আমরা আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো। পুনরায় নমস্কার জানিয়ে 26শে জানুয়ারি 2026 মূল্যবোধের আলোকে জীবন গঠনের সম্মেলনের প্রবেশপত্রের জন্যে 9474035775 এই নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা